আসলে তার পতন হয়েছে সেটিতে রাজি না হয়, সেটির বিষয়েও তিনি কথা বলেছেন। তারপরে জেফ্রি স্যাক্স, তিনি যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ইকোনমিস্ট বিখ্যাত, তিনিও বলেছেন, সেটি হচ্ছে 19 আগস্ট 2024 তার যে প্রকাশিত ডকুমেন্টসে তিনি বলছেন যে বাংলাদেশে, মানে পাকিস্তান এবং বাংলাদেশে শক্ত প্রমাণ পাওয়া যায় মার্কিনীদের মানে যোগাযোগ, রেজিম চেঞ্জ অপারেশনের পক্ষে তিনি বলছেন শক্ত প্রমাণ পাওয়া যায়। আর সম্প্রতি সমকালে দেয়া একটা সাক্ষাৎকারে ফরহাদ মাসা, বিশিষ্ট চিন্তক কবি, তিনিও বলছেন যে জেফ্রি স্যাক্সের এই যে বক্তব্য সেটিকে ফেলে দেয়া যায় না, মানে রেজিম চেঞ্জের যে বক্তব্যটা, এই কতগুলো আসলে বক্তব্য বা ঘটনাকে মিলিয়ে যদি একটু প্রশ্ন করতে চাই যে এগুলো কি মিলালে কোনো সমীকরণ মেলে, নাকি এগুলো নিছকই মানে আমলে না নেবার মতো কিছু বিষয় আপনি কি মনে করেন? যুক্তরাষ্ট্র, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, বিভিন্ন জায়গায় আসলে রেজিম চেঞ্জে দুঃখিত কাজ করে, তো আসলে কি সেরকম কিছু ঘটেছে? রেজিম চেঞ্জ, গণ অভ্যুত্থান নাকি রেজিম চেঞ্জ, কি আসলে হলো? দুইটাই সত্য। এখানে গণ অভ্যুত্থান যে হয়নি সেটা আমরা অস্বীকার করতে পারবো না, কারণ মানুষের একটা জন আকাঙ্ক্ষা ছিল যে 17 বছর ধরে বাংলাদেশে যেভাবে চলছে, আমরা একটা গণতান্ত্রিক সরকার যেভাবে চেয়েছিলাম সেভাবে চলছে না। আমরা আসলে এখানে নির্বাচন হচ্ছিল কিন্তু গণতন্ত্র ছিল না, গণতান্ত্রিক পদ্ধতিতে এখানে সরকার চলছিল না। সরকার ভালো কি খারাপ চালিয়েছে সেটা অন্য একটা বিষয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে সেটা জন আকাঙ্ক্ষার সাথে মিল খাচ্ছিল না। যেভাবে যে পদ্ধতিতে মানুষের ভোটাধিকারকে হরণ করা হয়েছিল সেটা একটা বড় ইস্যু হিসাবে এখানে দেখা দিয়েছিল, এবং মানুষের মধ্যে অসন্তোষ ছিল। এবং বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছিল, যেভাবে গুম খুন বেড়ে গিয়েছিল, সবকিছুর মিলিয়ে শেখ হাসিনার সরকার যতই ভালো কাজ করুক, আজকে প্রমাণিত হচ্ছে তারা অনেক ভালো কাজ করেছিলেন, যত ভালো কাজ না, কিন্তু তখন মানুষের মনে হয়েছিল যে এটা একটু অতিরিক্ত হচ্ছে, এবং সরকার যেভাবে চালাচ্ছে, বিরোধী দলকে যেভাবে দমন করছে, ভিন্ন মতকে যেভাবে সহ্য করতে পারছে না, সেই প্রেক্ষিতে এই সরকারের পরিবর্তন দরকার। বিশেষ করে মানুষ সবচেয়ে বেশি হতাশ হয়েছিল 2018 সালের নির্বাচনে। এই 2014 সালের নির্বাচনকে আমি কিন্তু গুরুত্বপূর্ণ হিসেবে দেখি না, যে তার সরকারের বরখেলাপ হিসেবে দেখি না। সরকার তখন একটা শাসনতন্ত্র যেভাবে ছিল, সংবিধানে তখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল না, সংবিধানে যেভাবে ছিল যে সরকার একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট এই ইলেকশন পরিচালনার জন্য করতে পারবে, এবং করার সেই ক্ষেত্রে প্রস্তুতিও ছিল। এবং বিএনপি কে কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, কয়েকটা মন্ত্রণালয়ে আহ্বান জানিয়ে কিন্তু সেটা করতে চেয়েছিল। সেই ঐতিহাসিক টেলিফোন সংলাপ বেগম জিয়া এবং খালেদা শেখ হাসিনার মধ্যে, সেটাও কিন্তু ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু একতরফা একটা নির্বাচন হলো, এবং যেখানে প্রায় অর্ধেক আসনে আওয়ামী লীগ আগে থেকে নির্বাচিত। তো এমন একটা পরিস্থিতিতে যে সরকার এসেছিল, মানে জ্বালাও পোড়াও এগুলো সবকিছু মানুষ একটা পর্যায়ে সহ্য করেছিল, এবং মানুষ চেয়েছিল যে যদি তারা যদি পরিবর্তন আনতে পারে, অসুবিধা কি? কারণ সরকারের যে চেঞ্জ, সেটা একটা ধারাবাহিকতা তখন থাকতেছে। এর আগে তারা ছিল, যেহেতু এর আগে তারা ছিল, এরপরও যদি তারা থাকে দেখি তাহলে খারাপ কি হয়। তারা যদি থাকে, মানুষ একটা মেনে নিয়েছিল। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে জ্বালাও পোড়া, এটা কিন্তু শুধু যে সরকারের বিরোধী, যে সরকার যে পদ্ধতিতে ভোট করছে সেটা মানি না তা না। এখানে আমরা অনেকে ভুল বুঝতে পারি, তখন কিন্তু যুদ্ধ অপরাধীদের বিচারও চলছিল পাশাপাশি। সেই এই বিচারকে বানচাল করাও কিন্তু এই আন্দোলনের একটা বিশেষ লক্ষ্য ছিল। এবং ঢাকার বাইরে এই আন্দোলন তীব্রভাবে হয়েছিল, ঢাকাতে সেটা তেমন একটা সাড়া পেলেনি। এবং এই যে মানুষকে পেট্রোল বোমা যে মেরে ফেলা, সেই কালচার গুলো, এবং ভোট দিতে গিয়েছে প্রায় 200 লোকের মতো প্রাণহানি হয়েছিল এই ঘটনাগুলোতে। এবং ভোটের দিনও আমার মনে হয় 17-18 জন মানুষ মারা গিয়েছিল, ইনক্লুডিং একটা প্রিজাইডিং অফিসার। তো সবকিছু মিলে যে সহিংসতা ছিল, সেটাও একটা সময় চলে গেছে, মানুষ মেনে নিচ্ছে, ঠিক আছে এরা ক্ষমতায় এসে কয়দিন জ্বালায় দেখি। কিন্তু 2000, এবং বিএনপি কে অনেকে দায়ী করেছে ইয়েতে না যাওয়ার জন্য, ইলেকশনে না যাওয়ার জন্য। এবং সত্যিকার অর্থে তারা, বিএনপি যদি ভুল করে থাকে কোনো রাজনৈতিক, সেটা বড় ভুল ছিল ওইটা। এখন তারা যত কথাই বলুক যে না আমাদের ওটা ভুল না, সেটা আমরা 18 দিয়ে প্রমাণ করেছি, আমি মনে করি যে সেটা ভুল ছিল। কারণ 18 সালের প্রশাসন আর 2014 সালের প্রশাসন এক ছিল না। প্রশাসনের ট্রেন্ড হচ্ছে যে দালালি, প্রশাসনের ট্রেন্ড হচ্ছে যে ক্ষমতায় যে আসবে তার দিকে ঝুঁকে থাকা। এখনো আমরা সেটা দেখতে পাচ্ছি। বর্তমানে যেটা হচ্ছে যে
বিএনপি বোধহয় ক্ষমতা আসবে, তাই প্রশাসন ওইদিকে লাইন দিচ্ছে, তাই না? তো তখনও সেই এই প্রচেষ্টাটা ছিল বিএনপির দিকে, তাদের ইয়ে ছিল যে বিএনপি ক্ষমতা আসতে পারে, তাদের দিকে আমরা যাই, কিন্তু বিএনপি এই ভুলটা আসলে করে। কি সেরকমটা থাকার কথা? কারণ নির্বাচন হচ্ছে আওয়ামী লীগ সরকারের একটা অধীনেই বা তত্ত্বাবধানেই, সেখানে বিএনপি ক্ষমতায় আসবে এটা প্রশাসন মনেই বা করতো কি করে? করতো, কারণ বিএনপি জনপ্রিয়তা ওইভাবে ছিল না সেই রকম। সরকার এমন কিছু করে নাই যে যেটা আর আমাদের এটা থাকতো না কেন আপনি বলেন। বাঙালি মন এরা কয়দিন থাকে? এই যে জুলাই আন্দোলন করলো, এই জুলাইকে এখন তারা সাপোর্ট করে না তো। 1 বছরে দেখেন না আপনি চেঞ্জ হয়ে গেছে। এটা জোয়ার ভাটার মতো বাঙালির মন। তো তখন 5 বছর সহ্য করেছে, এরা তো 5 বছর একটা সরকারকে সহ্য করতে পারে না। 5 বছর তো এনাফ। তারা চায় যে আরেকটাকে দেবে। মানুষ প্রস্তুত ছিল বিএনপি কে ক্ষমতা আনার জন্য, বিএনপি ভুল করে না, এবং প্রশাসনও প্রস্তুত ছিল যে নিরপেক্ষ দায়িত্ব পালন করার, এবং তাদের মধ্যে এই প্রশাসন যে ধরনের প্রস্তুত ছিল, যদিও এটা এখন আলোচনার জায়গা না, তারপরে প্রশাসন যে প্রস্তুত ছিল সেটা আপনি কি করে বলতে পারেন আর কি? প্রশাসন তো থাকবে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, সেই সরকারের অধীনে, তারা যেভাবে মানে নির্দেশনা দেবে, বলবে, সেভাবেই তো হবে। আপনি গুড পয়েন্ট রেজ করছেন, কিন্তু আপনি প্রশাসন যে প্রস্তুত ছিল সেটা আপনি অতীতগুলো দেখলে বুঝবেন। অতীতে যে সমস্ত ক্যাটাগরি গভর্নমেন্টের আমলে নির্বাচন হয়েছে, একটাতেও তো সরকার যে যারা ছিল তারা আসে নাই। তার মানে কি প্রশাসন তখন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতো ওই 3 মাস, ওটা তো এবং সেই কেয়ারটেকার অর্থে গভর্নমেন্ট তারা। ছিল না বলেই না সমস্যা, তখন ছিল দলীয় হুম? সরকার। হ্যাঁ, এটা একটা বলতে পারেন আপনি দলীয় সরকার, কিন্তু আমি তো বললাম যে একটা ট্রেন্ড ছিল। প্রশাসন তো বুঝতে পারে কাদের জনপ্রিয়তা কোন দিকে। এটা তো যাই 18 হোক, এটা সালেও বোঝার কথা যে জনপ্রিয়তা কার। 14 সালে যতটুকু এই জনপ্রিয়তা ছিল, 18 সালে তো আরো কমার কথা আওয়ামী লীগের জনপ্রিয়তা। সেই সেই জায়গায় আমি আসতেছি। 18 সালে যে নির্বাচন হলো সেটাই ছিল সবচেয়ে ন্যাক্কারজনক নির্বাচন। সেই নির্বাচন বিএনপি কে এনে বা অন্যদেরকে এনে আওয়ামী লীগ একটা মূলা ধরে দিয়েছিল। সেই মূলার প্রতিফলন হচ্ছে আজকে আওয়ামী লীগের এই রাজনীতি থেকে বিদায় নেওয়া, বা রাজনীতি থেকে তাদের সরকার থেকে উচ্ছেদ হয়ে যাওয়া, এবং ডিসগ্রেসফুল ওয়েতে উচ্ছেদ হয়ে যাওয়া। কারণ তারা প্রতারণা করেছে, তারা রাজনৈতিক দলগুলোর বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছে। সেই বিশ্বাসের ফল তারা দিয়েছে। 2024-এর ইলেকশনও ইভেন আপনি যদি ধরেন, বিরোধী দল আসে নাই, তাই এক ধরনের নির্বাচন হয়েছে, এবং এখানেও একটু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, দেখানো হলেও ছিল। কিন্তু 2018 তো কমপ্লিট একটা রাতের ভোট, একটা জালিয়াতির ভোট, কমপ্লিট জালিয়াতি। আমি কালকে দেখছিলাম যে হুদার একটা ইন্টারভিউ, আদালতে বলছিলেন যে আসলে আমরা যেটা দেখলাম যে দুইটা এনএসআই এবং তারা গোয়েন্দারা এই ইলেকশনের আগে মাঠে নেমে গিয়েছিল, এবং তারা এই ইলেকশন করেছে। আমি যখন দেখেছি তখন আমার ঘরে কিছু ছিল না, বা এই জাতীয় একটা বয়ান দিয়েছেন। উনার এই কথাটা কিন্তু একদম সত্য। আমার নিজের প্রমাণ আছে, আমার নিজের দেখা, যে গোয়েন্দা সংস্থাই এই ভোটটা করেছিল। বিশেষ করে এনএসআই এর ভূমিকাটা তখন সবচেয়ে উপরে ছিল। এর আগের ইলেকশনে ডিজিএফআই করেছিল, এই ইলেকশন এনএসআই ভূমিকা পালন করেছিল। মানে 14 এবং ইলেকশন, তারা 14 না মানে 24, কোনটা ডিজিএফআই কোনটা 18, এনএসআই? ডিজিএফআই আমি বলতেছি 14তে ভূমিকা ছিল তাদের আচ্ছা। বেশি। আর এনএসআই বেশি ভূমিকা পালন করেছে 2018। এবং তারা বিরোধী দলের কোথাও কোনো কর্মীকে রাখে নাই জেলে না ভরে। তো আপনি যদি আমার সমস্ত কর্মীরে জেলে ভরে দেন, রাতে ইলেকশন করেন, সেটা কি ধরনের ইলেকশন হয়? যা হওয়ার তাই হয়েছে। এবং আমি মনে করি যে হুদার এই বক্তব্যটা রাইটলি বলেছেন, কিন্তু উনি কেন কিছু করতে পারেন নাই এই ধরনের কথা বললে হবে না। যে তাহলে যদি হয় যে ইলেকশন ইয়ে হয়ে গেছে, ব্যাহাত হয়ে গেছে, তখন আপনি থাকেন কি করে? আপনি পদত্যাগ করেন না কেন? এই নির্লজ্জ বেহায়ার মতো এখন এগুলো বললে হবে না। উনার এই বয়ানটা সত্য, কিন্তু উনার ভূমিকাটা, যে উনি যদি জায়েজ করতে চান আমি কিছু করতে পারি নাই, সেটা আমরা অ্যাকসেপ্ট করছি না। যাই হোক, আপনি যে কথাটা কিন্তু বলছিলেন এইখানে যে আর একটু একটু আসলে আমার অন্যদিকে চলে যাচ্ছে আলোচনা, তারপরে একটু প্রশ্নটা করতে চাই যে মানে ওনার কিছু করার জন্য কেউই তো কিছু করলো না ওই সময়। মানে তখন আদালতেও গিয়েছিল মামলার মানে নির্বাচনী ট্রাইব্যুনাল 18 নির্বাচনের পরে, সেখানেও কিছু হলো না। সাংবাদিকরাও কিছু, কোনো গণমাধ্যমে কোনো মানে সেরকম খবর আসলো না যে কিভাবে নির্বাচনটা হয়ে গেল। কেউই তো তখন আসলে কিছু করলো না, মানে শুধু নুরুল হুদার উপর দায় কেন? নুরুল হুদার উপর দায় হচ্ছে, কারণ নুরুল হুদাই তো এখানে প্রধান দায়িত্বে, কারণ একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উনি সাংবিধানিক পোস্টে আছেন। উনি যদি কিছু না করে থাকেন, তার মানে হচ্ছে যে উনি মেরুদণ্ডহীন লোক। উনি সরকারের তলবি বাহক, সরকার যা চেয়েছে তাই করেছে, এবং সরকার চাইছে, সেটা তো এখন অস্বীকার করার জো নাই।
সরকার তো করেছে এটা, এবং সরকারে যখন করেছে আপনার কে কি করবে? সাংবাদিকরা কেউ তারপরে কিছু গেল বলে নাই। নির্বাচনী ট্রাইব্যুনালে, বিএনপি মামলাও করেছিল। মানে নুরুল হুদা বলেছেনও যে এটা গেজেট হবার পরে আদালত, সুপ্রিম কোর্ট দেখতে পারেন এটা, এটা তখন আর নির্বাচন কমিশনের হাতে থাকে না। কোর্টও তো কিছু করলো না তারপর। এটাই তো বলছি, তার মানে হচ্ছে সরকার নির্লজ্জ ভাবে একটা ভোটাধিকারকে হরণ করেছিল 2018 সালে। আমি বারবার বলছি এটা 14 নয়, 24ও না, এককভাবে এটা 18 সালেই সরকার নিজের পতন নিজে ডেকে এনেছে। আওয়ামী লীগ সরকারের যে একটা দল, সেটারও গলা টিপে হত্যা করেছে তারা তখন। অন্য সময় এটা আমলাদের হাতে তারা দিয়ে দিয়েছিল, কারণ তাদের আর এই যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি যে থানা পর্যায়ে, এগুলো পুলিশ প্রশাসনের লালন, ওসিরা এসপিরাই ছিল ওই দায়িত্বে, ইউনো ছিল, হুম। এরাই ছিল আওয়ামী লীগের দায়িত্বে। সো আওয়ামী লীগ প্রশাসনকে এত নিকৃষ্ট ভাবে ব্যবহার করেছে সেটা 2018 সালে, এবং তার পরিণতি এখন এইভাবে হয়েছে। তো সেই জুলাই রিজিম যে চেঞ্জ, যেটা আপনি শুরুতে আমরা বলছিলাম, অভ্যুত্থানের যে বিষয়টা, অভ্যুত্থান এই জন্যই হয়েছে, এবং অভ্যুত্থানকে মানুষের যে জন আকাঙ্ক্ষা সেটাকে আপনি বা বলতে পারেন না যে শুধু আমেরিকায় ঘটিয়ে দিয়েছে তাই হয়ে গেছে। অবশ্যই আমেরিকান এখানে ভূমিকা আছে, ডিপ স্টেট কথা বলা হচ্ছে আজকে, তাদের ভূমিকা ছিল, এবং মার্কিন দুইজন যে যাদের উদ্ধৃতি দিলেন সেটাও ঠিক আছে। এবং কোনোটাই ইয়ে নাই, কারণ আপনি যখন আপনার যখন দুর্বলতা থাকে, সেই দুর্বলতায় অন্যরা সুযোগ নেই। মার্কিন প্রশাসনের সাথে ওই সরকারের বিরোধ ছিল, সেই বিরোধ তারা কাজে লাগিয়েছেন, এবং বরাবরই দেখা যাচ্ছে যে মার্কিন সরকার আওয়ামী লীগ সরকারের সাথে কখনো ভালো সম্পর্ক রাখে নাই, অতীতেও রাখে নাই। মানে কিভাবে তাদের তারা কাজে কোনো, লাগালো, মার্কিনিরা আসলে কি করলো? মার্কিনীরা কি করলো সেটা তো এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তারাই বলতেছে। তাদের সাথে মিটিং ছিল, তাদের সাথে অর্থ ছিল, কাদের, এগুলো তো এখন তারা স্বীকার করছে হুম। যে এবং মার্কিন তারপরে তারা দূত। বলল, এও বলল আসিফ মাহমুদ, যিনি নানান কাজে আলোচিত সমালোচিত, তিনি উপদেষ্টা, বললেন যে তাদের 5ই আগস্ট সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল। মানে এই প্রশ্নটা আসে যখন তিনি অস্ত্র হাতে, মানে অস্ত্র হাতে ঠিক না, অস্ত্রের একটা অংশ নিয়ে বিমানবন্দরে চলে যাচ্ছেন। তখনও আমার গত অনুষ্ঠানে আমার অতিথি প্রশ্ন করছিলেন যে তিনি কি চালাতে জানেন অস্ত্র, এবং তখনও এই প্রসঙ্গটা আসলো যে সশস্ত্র বিপ্লব, এই অস্ত্রগুলো তখন প্রস্তুতি যে ছিল, কোথা থেকে আসলো সেই অস্ত্রগুলো, কারা দিল, এখন কোথায় গেল, এই উত্তরগুলো কি পাওয়া যায়? আমার কাছে নাই। যারা এটা নিয়ে, যারা এই ধরনের রিপোর্টিং করে, তারা জানতে পারবে কোথায় অস্ত্র ছিল। এখন আইএসআই এর কথা তো বলা হচ্ছে, আইএসআই এরও ইন্ধন ছিল এখানে, মার্কিন প্রশাসনের ইন্ধন ছিল। এটা কোনো অস্বীকার করার উপায় নাই যে এরা ছিল, এরা ইনভলভ ছিল এই আন্দোলনে। এখন যে সমস্ত উপদেষ্টারা নিয়োজিত হয়েছেন, এদের কয়জন এই জন আকাঙ্ক্ষার সাথে মিল রেখে এই আন্দোলন করেছিল, এই আন্দোলনে ছিল? তারা তো ছিল না। তারা তো উড়ে এসে জুড়ে বসেছে অনেকেই, যাদের সাথে মার্কিন লাইন আছে, যাদের সাথে মার্কিন যোগসূত্র তারা বহুদিন আগে থেকে মেনটেন করতেন। হুম। যে উপদেষ্টা নয়, শুধু প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা বসেছেন, এবং এখন সংবিধান পরিবর্তন সহ নানা কিছুতে তারা মত দিচ্ছেন। তো তাদের সাথে তো লিংক একেবারে আমরা এখানে অস্বীকার করতে পারছি না। এবং ফরহাদ মাজার যে কথাটা বলেছেন যে এটা গণ অভ্যুত্থান, বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছে, যে সেটি বাস্তবে ছিল একটা রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পরিবর্তন, যার পেছনে ছিল আন্তর্জাতিক শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তা। যে মার্কিন বিশ্লেষক, যার কথা আপনিও বললেন, জেফ্রি স্যাক্সের বক্তব্যকে তিনি এখানে প্রাসঙ্গিক করেছেন। তিনি বলেছেন যে, জেফ্রি বলেছে যে পাকিস্তানে যেভাবে ইমরান খানকে হটানো হয়েছে, আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই, বাট আমরা ধারণা করি যে বাংলাদেশও শেখ হাসিনা সরকারকে সেভাবেই হটানো হয়েছিল। হুম। এবং আহ, মানে সেখানে মানে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখনও তিনি বলতেন যে সেন্ট মার্টিন দিয়ে দিলে ক্ষমতায় থাকতে অসুবিধা হবে না, মার্কিনিরা ঘাঁটি করতে চায়, সাদা চামড়ার প্রস্তাব, এই কথাগুলো তখনও কিন্তু আমরা অনেক আলোচনা করেছি। এবং ক্ষমতা থেকে পতনের পরেও তিনি এই কথাটা বলছেন যে মার্কিনীদের ঘাঁটি বানাতে দিলে, সেন্ট মার্টিন বানাতে দিলে তিনি আসলে এই দেননি বলেই তার পতন ঘটিয়েছে মার্কিনিরা, মানে দোষ দিচ্ছেন মার্কিনিদের উপরে। আহ, এখানে তাহলে তার কথায় এখন আবার আমরা দেখছি ঠিক সেন্ট মার্টিনে যেতে নিষেধাজ্ঞা, মানুষ প্রশ্ন করে আর কি ওর সাথে মিলিয়ে একটা রিলেশনশিপ পাওয়া যায় কিনা, সম্পর্ক আছে কিনা। সেন্ট মার্টিনে যেতে ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সম্ভবত নিষেধাজ্ঞা আছে, পর্যটকরা যেতে পারছেন না। আবার এদিকে করিডোর দেওয়ার একটা প্রক্রিয়া চলছে। তাহলে আওয়ামী লীগ যেটি দাবি করে, তাদের মানে তাদের যে ফেসবুক পেজ আছে সেখানেও লেখে যে এই বিষয়গুলো
তারা করেনি বাংলাদেশের স্বার্থে, কিন্তু এই সরকার করছে, এরকম দাবির কি কোনো ভিত্তি দেখেন আপনি, নাকি অমূলক? আমি একেবারে অমূলক মনে করি না, তবে আওয়ামী লীগ নিজেদের গা বাঁচানোর জন্য এটাকে প্রাধান্য দিচ্ছে। তারা নিজেদের অপকর্ম যেগুলো করেছে সেটাকে তারা ভুলে যাচ্ছে। তারা সেটাকে ভুলে বহিঃশক্তিকে এখানে গুরুত্ব দিচ্ছে। বহিঃশক্তি কি করতে পারে? আপনি যদি আমাদের জন্য ভালো কিছু করেন, আমরা আপনাকে তো চেঞ্জ করার জন্য রাস্তায় নামবো না। বহিঃশক্তি কতটা রাস্তায় আমাকে নামাতে পারবে? যখন আমার একটা গণতান্ত্রিক সরকার, আমার একটা আহ ভালো সরকার যাকে হটাতে চায়, তাকে আমরা কেন হটাতে দেব? হুম। আপনি নিজে সেই ফাঁদগুলো তৈরি করে দিয়েছেন। ফাঁদগুলো তৈরি করে দিয়েছেন, তারা সেই সুযোগ নিয়েছে। তারা যে নেয় নাই, তারা যে আসতে চায় নাই, আপনার বক্তব্য যে মিথ্যা, আমি সেটা কখনোই বলবো না। কিন্তু আপনি কি করেছেন সেটা হচ্ছে বিষয়। আপনি সেই সুযোগ দিয়েছেন কেন? হুম। কিন্তু আপনি আপনি তাদেরকে আনিস সেই আলমগীর সুযোগ একটু আগে দিয়ে বলছিলেন যে আমাদের জনগণ 5 বছর কোনো সরকারকে সহ্য করতে পারে না, তাহলে যে কোনো সরকারের ক্ষেত্রেই কি যুক্তরাষ্ট্র এরকম একটা সুযোগ নিতে পারে, চাইলে করতে পারে, যেহেতু জনগণের মধ্যে একটা বিতৃষ্ণা আসলে সরকারের শেষ হতে হতে এসে যায়? আসে, কিন্তু আপনি যদি ভালো কাজ করেন, কেন কেন কিভাবে হবে? আপনার বহু বহু দেশে তো পারে না, মনে করেন গণতান্ত্রিক বহু দেশে তো মার্কিনের সে সুযোগ নিতে পারে না। মার্কিনের অগণতান্ত্রিক দেশগুলোতে সেই সুযোগ নেই। সেটা করে তাদের স্বার্থেই করে, এবং তাদের সেই স্বার্থের কিছু লোক যদি থাকে, সেটা বাস্তবায়নের সুবিধা হয়। এখানেও মার্কিন স্বার্থের বাস্তবায়নকারী লোকগুলো ছিল। শেখ হাসিনার বাইরে সে ওরকম কিছু লোক পেয়েছিল। ডক্টর ইউনূস তাদের একজন। ডক্টর ইউনূস এর মার্কিন স্বার্থ সাথে যে ডক্টর ইউনূস জড়িত, সেটা তো কেউ অস্বীকার করবে না, উনি নিজেও অস্বীকার করবেন না যে না, আমি মার্কিন পুতুল না, আমি মার্কিনীদের পক্ষে কাজ করি না। সেটা তো উনি বলতে পারেন না, জোর গলায় তো উনি বলেন না। হ্যাঁ, তো উনি যদি বলতেন মানুষ বিশ্বাস করতো, এবং মানুষ এখনো বিশ্বাস করে যে ডক্টর ইউনূস এর পেছনে আছেন। উনি যতই সাদা সিধা মানে বোলাবালা থাকেন যে আমি কিছুই জানতাম না, এটাও তো একটা মিথ্যাচার উনি করেছেন, যে উনি কিছুই জানতেন না, এখানে যে হয়ে যাচ্ছে এরা শুধু যোগাযোগ করেছে। কিন্তু এই আন্দোলনকারীরাই বলছে যে আন্দোলনের সময়ও তার সাথে যোগাযোগ হয়েছে। এটা তো আছে, এভিডেন্স আছে, তো এখন আপনি নিশ্চয়ই দেখেছেন সেগুলো। ওনার সাথে যোগাযোগ করেছিল, উনি উনি তাদেরকে কি বলেছিলেন, কি পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় আসার আগে উনি এমন এক বয়ান দিলেন, উনি কিছুই জানেন না, উনি ঘুমিয়েছিলেন। হঠাৎ করে এরা অনুরোধ করেছে, আপনি আসেন স্যার, আপনি ছাড়া হবে না। তা তো না। তো সবকিছু মিলিয়ে হয়েছে। ডক্টর ইউনূস এখানে ভেরি মাচ ইনভলভ ছিল এই আন্দোলনে, এবং ডক্টর ইউনূস ভেরি মাচ ইনভলভ ছিল শেখ হাসিনাকে হটানোর ক্ষেত্রে। মার্কিনীদের স্বার্থ এখানে কাজ করেছে, সবকিছু করেছে। আমি এই সবকিছুর পরেও বলবো যে শেখ হাসিনা নিজেই তার পায়ে নিজে কুঠাল মেরেছেন, মানে দোষ নিজে এবং দায় জনগণকে শেখ বিশ্বাস হাসিনার, করেন। সেটি আপনি বলবেন হুম, যে এটি দোষ এবং দায় শেখ হাসিনা সরকার এড়াতে পারে না। আহ, হুম। আহ, কিন্তু যেটি তাহলে বলছিলাম যে আসিফ মাহমুদের সেই বক্তব্য যে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল, আমরা দেখেছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টা তৎকালীন তখন ছিলেন ব্রিগেডিয়ার শাখাওয়াত, তিনি বলেছিলেন যে পুলিশের হাতে 7.62 যদি থেকেও মেনেও নিলাম যে পুলিশের হাতে এটা এটা থাকতে পারে, কিন্তু সিভিলিয়ানদের হাতে এটি আসলো কোথেকে? আমরা তখন দেখেছি, বিভিন্ন ফুটেজে দেখেছি আওয়ামী লীগের সংগঠন, অঙ্গ সংগঠন, যুবলীগ, ছাত্রলীগ পুলিশের সাথে অস্ত্র হাতে তারাও আন্দোলনকারীদের উপর হামলা করেছে। এখন আবার কিছু ভিডিও দেখা যায়, কিছু ভিডিও আসছে যেখানে আসলে অন্য আন্দোলনকারী পক্ষের মধ্যেও অস্ত্র দেখা যায়। এরকম কি কিছু আসলে, এমন কি কিছু এসেছে? মানে জুলাই আন্দোলনের জন্য এটি অপ্রিয় একটা বিষয় যে আন্দোলনকারীদের মধ্যেও সশস্ত্র, যেহেতু প্রস্তুতি ছিল, সশস্ত্র কেউ ছিল বা কোনো একটা অংশ ছিল, এরকম কি কোনো ধারণা বা কোনো তথ্য প্রমাণ এরকম কি কিছু আছে? ধারণা তো আছে, কারণ সরকার পক্ষ যেমন অস্ত্র ব্যবহার করছিল, এই পক্ষের হাতে যে অস্ত্র আছে সেটা তো তারা নিজেরাই স্বীকার করছে, আমাদের অস্ত্র ছিল। এখনো আপনি ফেসবুকে দেখলে দেখবেন যে অনেকেই ভিডিও দিয়েছে যে আমার কাছে এই অস্ত্র ছিল, ওই অস্ত্র ছিল। তারপরে তারা অস্ত্র ব্যবহার করেছে। এবং সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে আমি এটা যে ফটফট ফটফট করে এতগুলো ছেলে মরে যাচ্ছে। হুম। ভাই, বাংলাদেশের আন্দোলন তো আমরা অতীতও দেখেছি, তাই না? যে এত কাতারে কাতারে ছেলে তো মরে যেতে পারে না। এবং এর মিছিলের মধ্য থেকে কিভাবে মরে যায়? তাহলে এখানে দ্বিতীয় একটা পক্ষ ছিল যারা এটা লাশ চেয়েছিল, যারা এখানে লাশ দিয়ে রাজনীতি করতে চেয়েছিল। এই লাশে আন্দোলনকারীদের মধ্যে কেউ না কেউ ছিল। এবং কারা সেটা? তারা কি বিদেশি গোয়েন্দা সংস্থার লোক? তারা কি কোনো দেশীয় গোয়েন্দা সংস্থার লোক? তারা কি জামাত শিবিরের লোক? নাকি কোনো মানে জঙ্গি সংগঠন? আমরা কেউ সেটা বলতে পারি না। সরকারের উচিত ছিল তার সেটা তদন্ত করে বের করা।
যেভাবে আপনি বললেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সেই লাইনে কথা বলো যখন শুরু করেছিল, যে এগুলো কোথা থেকে আসলো, উনি ইনোসেন্ট ওয়েতে বলছেন আমি মনে করি, যে উনার বা ইনোসেন্ট ওয়ে বলবো না, আমি বলবো যে উনি নিরপেক্ষতার দৃষ্টিতে বলছেন যে ঠিক আছে সরকার মেরেছে আমরা বললাম, কিন্তু এইগুলো তো সরকারের কাছে না, এগুলো কোথা থেকে আসলো এই ধরনের গুলি। তার বলি তো তিনি সঙ্গে সঙ্গে হয়ে গেলেন, তাই না? তো তার মানে কি, তার মানে ডক্টর ইউনূস বা আদার্স খুব ভালো করে জানেন এখানে কারা এইগুলো ঘটিয়েছিল। আদারওয়াইজ তাকে কেন পরিবর্তন করতে হবে একটা কথা বলার জন্য? এবং তাকে কেন আহ, আহ, এবং তাকে হটিয়ে আজকে আমরা কি পেয়েছি? আমরা একটা মব রাজত্ব পেয়েছি, যেখানে একটা শৃঙ্খল আসার কথা ছিল, যে একটা প্রশাসনে, যেখানে এখন একটা মব রাজত্ব তৈরি হয়ে গেছে, যেখানে যে যে কাউকে যে কোনো সময় আক্রমণ করা যায়, থানা আক্রমণ করা যায়, এবং থানা আক্রমণ, থানা লুট করা যায়, থানা থেকে আহ, আসামি ধরে নিয়ে নিয়ে যাওয়া যায়, এবং থানা আক্রমণ করার পরও থানার ওসির চাকরি যায়, এবং যারা আক্রমণ করবে এবং যারা তাদেরকে হত্যা এবং হুমকি, থানা উড়িয়ে দেওয়ার কথা বলে, ফেসবুকে স্ট্যাটাস দেয়, তারা বহাল তবিয়তে থাকে এবং তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয় না। এবং আমরা যারা এইগুলো নিয়ে কথা বলছি, বরং এই মবকে তাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিতে পারে সরকার। এমন একটা পরিস্থিতি আমরা, এমন এক মব সাম্রাজ্য এখন পেয়েছি। এই মব সাম্রাজ্য নিয়ে কথা বলা তো খুবই বিপজ্জনক। আপনি বিদেশে আছেন, আপনাকে হয়তো আপনার বিরুদ্ধে হয়তো লেলিয়ে দিতে পারবে না, কিন্তু বিদেশে থাকা আরো কিছু ব্যক্তি আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিতে পারে, যে দেখো মবের বিরুদ্ধে কথা বলছে। এবং সরকার নিজে যখন মবের বিরুদ্ধে কিছু করেন না, তো সেখানে তো আসলে আমাদের কথা বলারও কোনো ইয়ে নাই, কোনো যুক্তিকতা নাই। এবং মব নিয়ন্ত্রণ যারা করবে, প্রশাসনের সবচেয়ে প্রথম স্তরে যারা আছে পুলিশ, পুলিশ নিজেই মবের শিকার, তাহলে এখানে কে কি কথা বলবে? হুম। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী শুধু মব মব আমি হেই করে হ্যান করেন না ত্যান করেন না, মব আর চলবে না বলে দিল। সামরিক বাহিনী প্রেস ব্রিফিং করে বলতেছে আমরা মব আর সহ্য করব না। কই, আমরা সেটার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না। সর্বশেষ সামরিক বাহিনী 2 দিন আগে যে বিবৃতি দিল, প্রেস কনফারেন্স করে বললো, দেখি এখন কি হয়, তাহলে আর মব হয় কিনা। জি। মানে আর কতবার দেখবো আর কি যে আর মব হয় কিনা। এখন পটিয়া থানার যে ঘটনার কথা আপনি বলছিলেন, আপনি যেটার কথা বলছিলেন পটিয়া থানার ঘটনায়, আসলে আমরা যে বারবার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে শুনি পুলিশের মনোবল এখনো ফেরেনি। মানে এরকম অবস্থায় পুলিশের মনোবল কি ফিরবে? পুলিশ আসলে কেন কাজ করবে মবের বিরুদ্ধে? ফেরার কি আমি সেটাই তো উপায় আছে? আমি সেটাই বলি, হুম। এখনো পর্যন্ত প্রায় 200-র মতো লোক মানে পিটিয়ে মারা হয়েছে, মব সংস্কৃতির বলি হয়েছে। সর্বশেষ এই যে মুরাদনগরে আপনি দেখলেন যে এক পরিবারের 3জনকে পিটিয়ে মারা হয়েছে এবং ঘোষণা দিয়ে মারা হয়েছে। তারপরেও যদি মনে করে যে এরা মব সংস্কৃতি চলছে না, যে মবের বিরুদ্ধে এরা সক্রিয়, এটা কে বিশ্বাস করবে? পুলিশের যে কথা বললেন পটিয়া থানার, তাকে, সে মব নিয়ন্ত্রণ করতে চেয়েছিল এবং তার অপরাধ কি ছিল? একজন লোককে আপনি এনে থানায় দিচ্ছেন, আপনি কে রে ভাই আনার, একটা লোকের ধরে আনার? মেনে নিলাম আপনি মহান দেশপ্রেমিক, আপনি এনে দিয়েছেন, তো এনে দিয়েছেন, যেটা থানাওয়ালারা দেখবে। থানা যদি ওর বিরুদ্ধে মামলা না করে, আপনি কেন মামলা দিতে চান? আপনি নিজে মামলা করেন একটা, আপনি একটা মামলা করেন, বলেন যে আমি এই এর জন্য আমি বাদী, আমি মামলা করছি। আপনি পুলিশকে দিয়ে যাবেন, পুলিশ কাস্টডিতে রেখে দেবে। এটা তো কোনো সংস্কৃতি হলো না। এবং কালকে আমি দেখলাম যে দুর্জয় নামের একজন খেলোয়াড় ছিলেন, আমাদের আমাদের টেস্ট, প্রথম টেস্ট ইয়ের মাইনুল। টিমের জি, জি। যে ক্যাপ্টেন ছিলেন, হুম, হুম। তাকে আদালতে মারা হচ্ছে, তাকে তাকে নিয়ে যে কি কাণ্ড হচ্ছে। তো যে দেশের আদালতে আপনার আসামির কোনো ইয়ে নাই, মানে নিরাপত্তা নাই, যে দেশে আপনার উকিলের কোনো নিরাপত্তা নাই, আসামিদের উকিলদের পিটানো হয়, ডিম মারা হয়, তো সেখানে আপনি কিসের বিচার করবেন এখন? তাহলে একটু এই মব সামারি করি। সংস্কৃতি। তাহলে যে সরকার এটি করছে না নাকি মানে করতে চাইছে না নাকি করতে পারছে না? পুলিশের মনোবল ভেঙে গেছে বলে হচ্ছে না। এটা কি মানে এটা কি মানার মতো না? নাকি সরকার মানে সরকার কি আসলে চাইছে না বলেই হচ্ছে না? বিষয়টা কি এরকম? আমি মনে করি সরকার চাচ্ছে না। সরকার যদি চাইতো, এই যে পটিয়া থানার ওসি কে বদলি করতো না। ওই ওসির কি দোষ? আমি তো কোনো দোষ দেখি নাই। সরকার বলুক যে কোন দোষে তাকে আপনি বদলি করলেন। তা আপনি যদি, আমি যদি মবের বিরুদ্ধে গিয়ে এবং ন্যায়ের পথে থেকে আমার যদি চাকরি চলে যায়, হুম। বা আমাকে যদি ক্লোজ করেন, তা আমার কোন ঠেকা পড়েছে যে এগুলা আপনি ইয়ে করব? কারণ আমার তো ঠেকা এর আগের সরকারও পড়েছিল, আগের সরকারের আমলে সরকারের দায়িত্ব পালন করেছি আমরা, তাই না? সরকারের অর্ডার দিয়েছে, আমরা করেছি। এবং সেই কারণে আমাদের সিনিয়রদের অনেকে চাকরি নাই, তারা প্রাণ ভয় বিদেশে পালিয়েছে। তো আজকের দিনে যেগুলো হচ্ছে,
সেগুলো আমি কোন সাহসে আর কিভাবে আমি মানে নিয়ন্ত্রণ করতে পারি, যখন আপনি আমার বিরুদ্ধে লেগেছেন এবং আপনি এর মধ্যে আইনও করে দিয়েছেন যে জুলাইয়ের যে যারা হত্যার শিকার হয়েছিল পুলিশ বাহিনীর, তাদের কোনো বিচার হবে না। তো আগামীতে যারা আসবে তারা কি করবে আমি কি জানি, এদের বিচার কে কি করবে? মানে আমরা তো দেখছি যে পুলিশের মনোবল কিভাবে আসবে, মনোবলের রাখার মতো কি কার্যক্রম সরকার করছে? যে ঠিক আছে, একটা ঘটনা ঘটে গেছে, জুলাই শেষ হয়ে গেছে, এখন যারা আছে তাদেরকে আমরা যথাযথ দায়িত্ব পালন করতে দিই, সেটাও তো দিচ্ছে না। আপনি ওই জায়গাও তো দিচ্ছেন না। তো ওই জায়গায় যদি না দেন, আপনি কিভাবে মনে করেন যে মনোবল ফিরবে? কিভাবে আপনি আশা করেন যে আগামী ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে এই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে এই পুলিশগুলো পালন করতে পারবে? সেখানে মব কেন্দ্র দখল করবে না, যার যেখানে ক্ষমতা আছে। তো সবকিছু কিন্তু মানে একটার সঙ্গে একটা রিলেটেড। আগামী ইলেকশন যে একটা ভয়াবহ ভায়োলেন্স পূর্ণ হবে, সেটার একটা নির্দেশনা, মানে সেটা একটা ইঙ্গিত এখানে রয়ে গেছে। যদি কখনো ইলেকশন হয়, আর কি, এখনো তো সবার সন্দেহ যে ইলেকশন হবে কিনা, কারণ ইলেকশন যে করতে যাবেন সেই প্রস্তুতিতে নির্বাচন কমিশন নিজেই নেয় নাই এখনো। যদিও বলেছে যে আমরা প্রস্তুত, কেমন প্রস্তুত? এখনো সীমানা নির্ধারণ হয় নাই, এখনো ভোটার তালিকা নির্ণয় হয় নাই, এখনো যারা প্রশিক্ষণ দেবে তাদেরকে ঠিক মতো প্রশিক্ষণ, যারা ভোট নেবে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা হয় নাই। তো সবকিছু পেন্ডিং আছে। আপনি 50 লাখ 60 লাখের মতো প্রায় নতুন ভোটার হয়েছে, 59 লক্ষ নতুন ভোটার হয়েছে। আরো 40 লক্ষ বা 42 লক্ষ নতুন ভোটার করতে চান, ইয়াংদের ইনভলভ করতে চান। তো এই কার্যক্রমগুলো তো এখনো সম্পূর্ণ হয় নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারের নিয়ত। সরকারের নিয়ত তো ঠিক করে নাই, সরকার তো জুলাই দিয়ে এটাকে ঝুলাই রাখছে, যে জুলাই এটা দিয়ে জুলাইতে সনদ হবে, সনদ দিয়ে এটা ঝুলে রাখছে, যে জুলাই সনদ যদি না হয় তাহলে হচ্ছে না। এখন সনদ কোথায়? সনদেরও তো ঠিক নাই। জুলাই সনদ কি, জুলাই সনদ কি মবের যেগুলো হচ্ছে এই জুলাই এগুলাকে? সনদ নিয়ে একটু কথা বলি। জুলাই সনদ, জুলাই হুম, ঘোষণাপত্র, এটা এক একটা কি এক এক রকম বিষয় কিনা, মানে এটা নিয়ে অনেক ঘটনা তো হলো, সেটা নিয়ে একটু কথা বলি। তার আগে একটু এই হুম, পটিয়ার ঘটনার পরে উপদেষ্টা মাহফুজ আলম, যিনি মবের বিরুদ্ধে একটা সময় মানে মানে অনেকগুলো পর্যায়ের পরে একটা সময় বলছে আর সহ্য করা হবে না। হুম। তো তারপরে তিনি লিখছেন ফেসবুক পোস্টে যে জুলাইয়ের ছাত্র জনতা বিপ্লবী, তারা মব না, এরকম একটা কথা তার ফেসবুক পোস্টে লিখছেন, যেটিকে আবার হাসনাত আব্দুল্লাহ শেয়ারও করেছেন। তার কিছুদিন আগে হুম। যখন নুরুল হুদাকে জুতার মালা পরানো হলো, মবের শিকার হলেন, তখনও আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বললেন যে এরা প্রেশার গ্রুপ, মব না, মব বলতে তিনি নারাজ, প্রেশার গ্রুপ বলছেন। মবের এই নতুন সংজ্ঞা, সেটি আসলে বহির্বিশ্বে কেমন বার্তা দিচ্ছে? মানে বহির্বিশ্বেরও যেহেতু ইনভলভমেন্ট ছিল, আছে বা সবসময় থাকে, তারা আসলে কিভাবে নিচ্ছে? আন্তর্জাতিক সংস্থাগুলো তারা আসলে কিভাবে নিচ্ছে? তাদের তো কোনো বিবৃতি দেখি না, তারা কিভাবে নিচ্ছে। তারা মবকে মবে বলবে, তারা তো আর এই সমস্ত মতলবে থাকে না, না প্রেশার গ্রুপ বলবে, তারপরে বিপ্লবী বলবে। তারা তারা তো আর, তাদের তো ঠেকা পড়ে নাই যে তারা এটাকে সার্টিফিকেট দেবে। তারা মবকে মবেই বলবে, সাধারণ বাংলাদেশের সাধারণ জনগণ যেভাবে দেখে সেভাবে বলবে, তাই না? তারা তো এগুলাকে কখনো মানে প্রশ্রয় দেওয়ার কথা না। ইন্টারন্যাশনালি যেগুলো মব, মবে মব না কি, থানা আক্রমণ করে, আপনি হুম, ওই আসামি নিয়ে যান, এটা কি? আপনি থানা আক্রমণ করেন আরেকজনকে জেলে দেওয়ার জন্য, এবং তাকে কেন ছেড়ে দেওয়া, তাকে কেন মামলা দিচ্ছেন না? তো এটা কি, এগুলো কি প্রেশার গ্রুপ কিভাবে? প্রেশার আপনি সরকারকে দেবেন, আপনি সরকারকে দেন না, সরকারের কাছে জানান। আপনি, আপনাকে তো সরকারের কাছে জানাইছেন না। আপনি যেটা আপনি যমুনা আক্রমণ করছেন না, যমুনা আক্রমণ না, যমুনা ঘেরাও। ঘেরাও হুম। দিচ্ছেন না। তারপর আপনি আরেকটা আন্দোলন করেছেন শাহবাগে, একটা বড় আন্দোলন করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। সেগুলোকে তো কেউ মব বলছে না। সেটা আপনি আপনার রাজনৈতিক কর্মসূচি আপনি দিতেই পারেন। হুম। কিন্তু কারো বাড়িতে হুকুম দিয়ে কারো বাড়িতে আক্রমণ করা, ডেকে 32 নম্বরের মতো একটা স্থাপনাকে ভাঙচুর করে দেওয়া, এবং লোকজনকে নাম ধরে ধরে একে দেখিয়ে দাও, ওকে দেখিয়ে দাও, এগুলো তো মব। এগুলো যদি আপনি যতই বলেন, এবং মব আর প্রেশার গ্রুপ কোনটা যেতে বুঝি না। প্রেশার গ্রুপের ইয়েতে আপনি তো রাজনৈতিক ডিসিশন নিয়েছেন অনেক, তাই না? সবচেয়ে বড় ডিসিশন তো এটা বললাম, যে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করেছেন। সেটা আপনি আপনার রাজপথে একটা আন্দোলন হয়েছিল, আন্দোলনে ইন্ধন কে দিয়েছিল সেটা অন্য বিষয়, কিন্তু আন্দোলন হয়েছিল, সে আন্দোলনের প্রেক্ষিতে আপনি করেছেন। সেটাতে তো কেউ আপনাকে বলে নাই যে আপনি এখানে মবের কাছে আত্মসমর্পণ করেছেন।
কিন্তু মব কোনটা আর মব কোনটা না সেটা তো মানুষ বুঝে, হুম তাই না? একটা বাড়িতে আপনি যখন বলেন যে অমুক বাড়িতে আক্রমণ করা হবে আহ, ঘোষণা দিয়ে, এবং সেই বাড়িতে গিয়ে 3 জন ব্যক্তিকে তাদের আপনি হত্যা করেন, এবং সেটা কোনো আপনি আপনার একটা অজুহাত দেন যে তারা এই কাজে জড়িত ছিল, এই কি মাদকে যুক্ত ছিল। মাদকে যুক্ত ছিল তাহলে থানা কি করছে, তাই না? তার বিচার কি মেরে ফেলা? তাহলে তো যে কেউ যে কাউকে এরকম ঘোষণা দিয়ে মেরে ফেলতে পারে। তাহলে এটা যদি মব না হয়, এটা যদি প্রেশার হয়, তাহলে তো আর সরকারের দরকার কি? জি, একটু আসি যে এই লালমনিরহাট ঘটনার দুঃখিত পটিয়ার ঘটনার পরে একটা মানে সম্প্রতি সার্জিস আলমের একটা পোস্ট দেখছিলাম, তিনি লিখছেন তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ করে, আপনি দেখেছেন নিশ্চয়ই, তিনি হুম। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সেখানে বালুর সাইটগুলো থেকে প্রতিদিন গাড়ি প্রতি 500 থেকে 1000 টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয়, এই বিষয় উল্লেখ করে তিনি বলছেন এর সাথে বিএনপি নেতাকর্মীদের সংশ্লিষ্টতা, এবং দুজনকে গ্রেপ্তার করা হলে স্বেচ্ছাসেবক দলের কয়েকশো নেতাকর্মী সে থানাও ঘেরাও করে ভাঙচুর করে এবং ওই চাঁদাবাজদেরকে ছিনিয়ে নিয়ে যায়। জেলা পুলিশ সুপার পরবর্তীতে হাতিবান্ধা থানা থেকে পুলিশের এক্সট্রা ফোর্স সহযোগিতা চাইলে হাতিবান্ধা থানার বিএনপি নেতাকর্মীরা সেই থানাও অবরুদ্ধ করে রাখে। এভাবে বিএনপি নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি লুটপাট শুরু করে কিংবা চাঁদাবাজদের প্রোটেক্ট করে, তাহলে দেশ সংস্কার কিভাবে হবে? এই প্রশ্ন করছেন সার্জিস আলম, এনসিপি নেতা, যেখানে পটিয়ার ঘটনাতে আবার এনসিপির সবাই খুব বিপ্লবীদের আন্দোলনকারীদের পক্ষে। আপনি এই সার্জিস আলমের এই পোস্টটাকে আপনি কিভাবে দেখেন? আমি সাজিদ আলমের বক্তব্যকে সমর্থন করি, কারণ সে যেটা বলছে সেটা তো সত্য। আপনার লোকেরা চাঁদাবাজি করবে এবং চাঁদাবাজদেরকে পুলিশ যখন ধরে তখন তাকে ছিনিয়ে আনবে। তাহলে এখানে আইনের শাসন কোথায়? এখানে কিভাবে তাহলে এই চাঁদা পুলিশ কিভাবে কাজ করবে? কিন্তু সাজিদ আলমের যেটা হচ্ছে হিপোক্রেসি, সেটা হচ্ছে যে পটিয়ার ব্যাপারে সে বলে নাই। পটিয়ারটা ঠিক আছে, পটিয়ারটা মব না, এটা মব। বা হান্নান এটা হচ্ছে মাসুদ যখন হিপোক্রেসি। থানা থেকে গিয়ে চাঁদাবাজদের ছাড়াই নিয়ে আসে। সেটাই, হান্নান মাসুদও তাই করেছিল, এবং সে নিজেও তো গেছে, সাজিদ আলম নিজেও তো ইয়েরে আহ, জাতীয় পার্টির প্রেসিডেন্ট যে ইয়েতে জি গোলাম এম কাদের, কাদেরের হ্যাঁ। বাসা আক্রমণ করেছিল, জিএম কাদেরের বাসায় যে আক্রমণ করেছিল, সেই সন্ত্রাসী গোষ্ঠীকে যখন পুলিশ এবং আর্মি ধরেছিল, তখন সাজিদ আলমই তো তাদেরকে তার থেকে রক্ষা করেছিল। তার মানে হচ্ছে যে আমরা যখন করব সেটা মব না, অন্যেরা করলে মব। আমি দুইটাকে মব ধরি, এবং সাজিদ আলম যে বক্তব্য দিয়েছে সেটা আমি 100% সমর্থন করি। যে কেন বিএনপি এটা করবে, কেন বিএনপি তো এটা অ্যাকশন নেওয়া উচিত। আজকেও দেখছি ধর্ষণ, অপকর্ম, যা কিছু আছে, ওই মিরপুরে কোন একটা হোটেলে তাদের কর্মকর্তা, তাদের কর্মী ঢুকতেছে, সেখানে ঢুকে হোটেল থেকে নারীদেরকে পিটাচ্ছে। বিএনপি তো মানে করছে না এমন কোনো কর্ম নাই। এখন প্রতিযোগিতা হচ্ছে আসলে কে বেশি পারে, বিএনপি পারে না এনসিপি পারে। জি, তাহলে সামনের দিনে 24-এ যে নির্বাচন, সেখানে আপনি বলছিলেন, দুঃখিত, 26-এ যে নির্বাচন হতে পারে ফেব্রুয়ারিতে বা ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে যেই হবার কথা, সেই নির্বাচনটা হলে তা কেমন হবে? 24-এর নির্বাচনে যেমন অপশন ছিল না, মানুষের হাতে আওয়ামী লীগে ছিল বা আওয়ামী লীগের সাথে অন্য দলগুলো ছিল, আপনি 26-এর নির্বাচনের আগে এই প্রেক্ষাপট বলছেন যে বিএনপি এরকম করছে, জামাত এরকম করছে, তাদের হাতে আসলে মানে অপশন বা বিকল্প কতটা আছে? মানুষের হাতে কোনো বিকল্প নাই। মানুষ হয় ভোট দিতে যাবে না, একটা বিরাট অংশ ভোট দিতে যাবে না। এবং এই বিরাট অংশ ভোট দিতে যাবে না দুইটা কারণে। একটা হচ্ছে আওয়ামী লীগের সমর্থকরা যে কাকে ভোট দেবে, তাদের যদি আওয়ামী লীগ ক্ষমতায় ইয়েতে ভোটে অধিকার না পায়, তাহলে তারা সেই ভোট ভোট বঞ্চিত বঞ্চনাতে যাবে, মানে এটা কি বলে বাদ বয়কটে যাবে। একটা অংশ হচ্ছে যে সে তো জানে কে নির্বাচিত হবে, হয় বিএনপি শক্তিশালী প্রার্থী থাকলে সে হবে, আর জামাত যদি ওখানে একটু শক্তিশালী থাকে সে হবে। আমার কোন ঠেকা পড়েছে যে এখানে যায় এই লাঠালাঠির মধ্যে অংশ নেওয়ার জন্য? কতগুলো আছে, যেমন আপনার এই যে দেখেন না আপনি 24-এর ইলেকশন, 24-এর ইলেকশনে বহু লোক তো ভোট দিতে যায় না। এখানে মানে কর্মকর্তা যারা ছিল তারা মানে ভোট দেখিয়েছে। আমার যে ধানমন্ডি এলাকায় যে ইলেকশন হয়েছিল, সেখানে অন্তত 40-50 হাজার ভোট বাড়তি করে দেখাইছে অফিসার, আমি নিজেই জানি। আমি জিজ্ঞেস করছিলাম ওদেরকে তোমরা এটা কি, বলে যে ভাই রাতের বেলা আমাদেরকে এটা দেখাইতে হয়েছে।
আর মানে প্রায় 50,000-এর মতো ভোট তারা নিজেরা দেখাইছে, সিল টিল মারা বা লিখে দিছে আর কি। এটা সিল মারারও কি দরকার যখন নিজেরা থাকে। তো এখানেও ঠিক একতরফা যখন ভোট হবে, এবং আমি যেটা বলছিলাম যে যখন একতরফা ভোট হচ্ছে কিন্তু পাবলিক কিন্তু ভোট দিতে যায় নাই। আমি যে নির্বাচন কেন্দ্রে গিয়েছি, আমি তো সাংবাদিক হিসাবে যাব, দেখবো, আমার সব ভোটে আমি যাই, আমি দেখি। আমি দেখেছি পর্যবেক্ষণ করার জন্য। আমি দেখলাম যে মানুষ ভোট দিচ্ছে না। আমি যেই কেন্দ্রে ভোট দিয়েছি সেখানে 20% তখনও হয় নাই বা 20% এর মতো। আমি জিজ্ঞেস করছি কে, তো মানে এটার প্রধান কারণ ছিল যে ওরা তো জানে কে নির্বাচিত হবে। একজন পার্টি আওয়ামী লীগের প্রার্থী ছিল, বাকিদের কোনো অস্তিত্বই নাই। তো এরকম একটা ভোটে তার নিজের দলের লোকেরা তো ভোট দিতে যাবে না। ঠিক হয়তো এত বছর পরে ইলেকশন হবে, সে যদি আদৌ ইলেকশন হয় আর কি, তো সেই জায়গায় অনেকে হয়তো উৎসাহী হয়ে দেখতে যাবে, কিন্তু আরেকটা একটা অংশ একটা ভোট দিতে যাবে না যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত। আরেকটা অংশ যারা এই ধরনের ভোটে হাঙ্গামা দেখতে চায় না, তারাও যাবে না, যে আমি ভোট না দিলেও তো জিতবে। এখানে যেটা হবে সেটা হচ্ছে যেখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকাগুলো থাকবে, যেখানে বিএনপি আওয়ামী লীগ কাছাকাছি অবস্থানে থাকবে, জেতার যে কেউ জেতার সম্ভাবনা থাকবে, সেখানে প্রচুর মারামারি হবে এবং সেখানে কেন্দ্র দখল হবে। সেখানে পুলিশ নিষ্ক্রিয় হিসেবে থাকবে যদি এই প্রশাসন থাকে, এবং সেনাবাহিনী অবশ্যই রাস্তায় থাকবে। আমি জানি না সেনাবাহিনী কতটা সক্রিয় তখন থাকে। তো যে যতটাই থাকুক, সেখানে একটা সহিংস নির্বাচন আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এবং দেখতে পাচ্ছি যদি এই পরিস্থিতি চলতে থাকে। জি, সামনে তাহলে মানে এটি তো খুব ভালো কথা না, অশনি সংকেতই বলা যায়। একটু জানতে চাই, মাঝখানে কিছুদিন আগে দেখলাম প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তিনি বলছেন চুপ্পু আউট, এরকম একটা শিরোনামে একটা কন্টেন্ট করছেন আবারও, মানে চুপ্পু আউট সেটা তো আগের কথা, আবার নতুন করে লিখছেন যে নতুন রাষ্ট্রপতি কে হবে, নতুন রাষ্ট্রপতি হবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়া আর ডক্টর ইউনূস দুই মুরব্বী মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। মানে তার বক্তব্যের একটা প্রভাব আমাদের বর্তমান বা সাম্প্রতিক রাজনীতিতে আমরা দেখি। আপনার কি মনে হয় এই বক্তব্যের প্রভাব কেমন? আমার মনে হয় উনি এখানে অঙ্কে ভুল করছেন। সেটা হচ্ছে যে খালেদা জিয়া একটা জাতীয় মুরব্বী, সেটা ঠিক আছেন। ডক্টর ইউনূস এখানে আছেন, সেটাও ঠিক আছেন। এই ইলেকশনটা যদি হয়, খালেদা জিয়াকে যদি রাষ্ট্রপতি করা হয়, তাহলে বিএনপি নিশ্চয়ই ওনাকে রাবার স্টাম্প হিসাবে এখানে মানে বসে রাখবে না। বিএনপি আহ মানে তাকে ব্যবহার করতে চাইবেন, তাই না, ইলেকশনে। তো কোনো না কোনো ভাবে একটা প্রভাব এই ইলেকশনে পড়বে, এবং সেটা বিএনপির প্রতিদ্বন্দ্বী এখন যারা আছে, জামাতে ইসলামী, জামাতে ইসলামকে এটা ছেড়ে দেবে? হুম। জামাত তো অবশ্যই তাকে হাঁ করবে না। তো খালেদা জিয়া আহ শারীরিকভাবে এই দায়িত্ব পালন করতে সক্ষম কিনা আমি সেই প্রশ্ন তুললাম না। শুধু একেবারেই যেটা অমূলক যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জামাত এখানে কোনো সমর্থন দেবে না। আর জামাত যদি সমর্থন দিয়ে থাকে, তাহলে তো এই খালেদা জিয়া তখন তার বিএনপি হিসাবে তাকে ট্রিট করা হবে না। উনি দেশের একজন নাগরিক, অন্যভাবে দেখা হবে যে ঠিক আছে, দুইজন মুরব্বী মানুষ মিলে একটা ইলেকশন করছে। কিন্তু আমার মনে হয় না এত সহজ সরল অঙ্ক যে প্যারিসে বসে উনি বক্তৃতা দিয়ে দিলেন এটা হয়ে যাবে। ওইটা হয়ে যাওয়ার জন্য উনি যাদেরকে মানে তেল মারেন, যে জামাতে ইসলামী মানবে কিনা আগে সেটা দেখতে হবে। জামাতে ইসলাম তো মানবে না। উনার যে মুরিদ গুলা আছে, যে মগবাজারের অনুসারী, তো তারা হয়তো উনাকে মানেন, উনার কথা শুনেন, কিন্তু এই ইস্যুতে তাকে মানবেন আমার বিশ্বাস হয় না। বিএনপির হয়তো কেউ মানতে পারেন, আবেগে খেলায় হয়তো কেউ বলতে পারবে বড়, কিন্তু বিএনপির সেন্ট্রাল নেতৃত্ব যে এটা চায় আমি তো মনে করি না। কারণ তারা কেন খালেদা জিয়াকে এখানে রেখে একটা ইলেকশন করবে যেখানে তারা বিজয়ী হলে সেটা কলঙ্ক আসতে পারে? তারা তো এই দায়িত্ব নেবে না। এই দায়িত্ব ছাড়াও তো তারা জিততে পারে। চুপ্পু থাকলে কি না থাকলে কি? চুপ্পু তো একটা একটা জাস্ট সাংবিধানিক পোস্ট হিসাবে বসে আছেন। উনি একটা গৃহবন্দী রাষ্ট্রপতি। তার কোনো বক্তব্য দেখেছেন গত 11 মাসে? কোন বক্তব্য আছে এই যে শপথ গ্রহণ করানো ছাড়া? তাহলে এই লোককে সরালে কি না সরালে কি? এই লোক কার বাড়া হাতে মানে বলে যে কি নষ্ট করছে? উনি তো কিছু করছেন না। উনি এমন কিছু করার ক্ষমতা উনি রাখেন না। ক্ষমতা হয়তো রাখেন, কিন্তু সেটা তো এই এই মুহূর্তে উনি সাংবিধানিক ভাবে হয়তো রাখেন, কিন্তু এই মুহূর্তে তো উনি কিছু করার মতো কিছু নাই। উনি উনার সাংবিধানিক ভাবেও উনার প্রেসিডেন্ট খুব বেশি ক্ষমতা, আসলে খুব দু একটা জায়গা ছাড়া খুব ক্ষমতা নাই। না না, একেবারে একটা রাখেন না জায়গায় তা না, ক্ষমতা। কিন্তু কিছুটা তো রাখেন। কিন্তু সেটাও তো উনি এখানে রাখতে পারবেন না। তো উনি উনি হয়তো পদত্যাগ করতে চান, পদত্যাগও করতে পারছেন না।
এমনও তো হইতে পারে, আমরা কি জানি যে উনি উনি খুব সুখে আছেন, উনি থাকতে চান? কারণ উনার বক্তব্যই তো আমরা শুনতে পাচ্ছি না, উনি তো গৃহবন্দী বললাম। তা একটা গৃহবন্দী রাষ্ট্রপতিকে নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? জি, কিন্তু কেন এত মাথা ঘামানো হয় সেটাও একটা প্রশ্ন। এই মাথা ঘামানো, যারা মাথা ঘামান তাদের সাথে কোনো মানে একটা যোগসূত্র কিছু থাকলে সেটি কেমন আছে কিনা আপনার বিশ্লেষণ জানতে চাই। যে ধরুন এই যে চুপ্পু সরতে হবে, রাষ্ট্রপতির থেকে সরাতে হবে, এটি পিনাকি ভট্টাচার্য বলছেন, এটি বলছেন আমি যার বক্তব্য দিয়ে শুরু করলাম ফরহাদ মাজহার, এনসিপি, তারা এই বিষয়টি বলেন। আরও সাথে সাথে যে বিষয়গুলো, নতুন সংবিধান চান, জুলাই ঘোষণাপত্রের কথা বলছেন, অন্তর্বর্তী হুম। সরকারের মেয়াদটা দীর্ঘ করার বিষয়ে, এই বিষয়গুলোতে সবাই একই রকম কথা বলছেন। আসলে এদের যোগসূত্রটা আছে কি কোনো, নাকি এক একজন যার যার মতো করে বক্তব্য দিচ্ছে এখনো? কারণ আমরা জানি জুলাই অনেক যোগসূত্র ছিল, সেগুলো পরবর্তীতে আর নাই, একে অপরের মধ্যে অনেক অভিযোগ। এখন এদের মধ্যে কোনো যোগসূত্র দেখেন? না, আমি ফরহাদ মাজারের বক্তৃতাটা কমপ্লিটলি 360 ডিগ্রি উল্টা। যে লোক যেগুলোর জন্য অভিযুক্ত, সে এখন এগুলোর জন্য অন্যকে অভিযুক্ত করছে। আপনি আপনি শুরুতে বলছিলেন যে তার ইয়েটা, তার তার যে আজকেও সে প্রথম আলোতে যেটা লিখেছে, আমি 2 লাইন যদি আপনাকে শুনাই, নিশ্চয়ই। যে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা সরকার লুটেরা। আপনি তার ভাষাগুলো দেখেন। অন্তর্বর্তীকালীন সরকার, উপদেষ্টা সরকার লুটেরা এবং মাফিয়া শ্রেণীর সঙ্গে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করছে, লুটেরা এবং মাফিয়া শ্রেণীর রাজনৈতিক আধিপত্য নিশ্চিত করার জন্য। 8 আগস্টে সাংবিধানিক প্রতি বিপ্লবের পর তথাকথিত সংস্কার কমিশন এবং জাতীয় ঐক্যমত কমিশন গঠন আদতে প্রতি বিপ্লবকে বৈধতা এবং ন্যায্য দেওয়ার প্রক্রিয়া। জুলাই সনদ বানানোর প্রক্রিয়ায় জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট বা মর্মের বিরোধী এবং সাংবিধানিক প্রতি বিপ্লবকে বৈধতা দেওয়ার রাজনৈতিক প্রক্রিয়া। মানে উদ্ভট কথাবার্তা ওনার এগুলা লেখা যে। খুবই কঠিন, এমনিতে ওনার লেখা খুবই কঠিন লেখনী। না না না, কঠিন তো কঠিন, হিপোক্রেসিতে ভরা। যেগুলা সে আগে বলছে এগুলাকে এখন উল্টা বলতেছে। তার কোথাও যেন হিসাবে গন্ডগোল হয়ে গেছে। তার তার কিছু একটা পাওয়ার ছিল, সেই জায়গায় বোধহয় কোনো গন্ডগোল হয়েছে, কিংবা এই সরকারকে সে দীর্ঘায়িত করতে চায়। এবং আরেকটা অশান্তি, যখন এখানে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাচ্ছে, যেখানে সাংবিধানিক ভাবে একটা সমাধানের পথ খুঁজতেছে, সেখানে সে এমন একটা কেওয়াস তৈরি করতে চায় যাতে করে আবার এগুলো মানে এটা যাতে না হয়। এবং না হওয়া মানে তার মতো লোকদেরই ইয়ে ছড়ি ঘুরানোর সময় সুযোগ পাবে। মোল্লাতন্ত্রকে আবার সামনে আনবে, মোল্লাদের বিরুদ্ধে সে বলছে। এই মোল্লাদেরকে সেই রাস্তায় নামিয়েছে, এখন সে আবার মোল্লাদের বিরুদ্ধে বলছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভণ্ডামি। এই বন্দোবস্ত, এই শব্দটাও তার, এই বন্দোবস্ত ভণ্ডামিটাও সে এনেছে। আমি জানি না, তার কিছু একটা হয়েছে, তার চিকিৎসা দরকার। কারণ সে এমন ভাবে কথাবার্তা বলতেছে, মানুষ বিভ্রান্ত হবে যে এই লোক 2 দিন আগে এদেরকে দিয়েছে, মবের পক্ষে সে কথা বলেছে, এখন মবের বিরুদ্ধে কথা বলতেছে। মানে আমি কি বলবো, আপনার পুরোটা যদি আপনি পড়েন, যে ধর্মীয় ফেসিবাদের উত্থান এবং সতর্কতা, সে ধর্মীয় ফেসিবাদের কথা বলতেছে, কিন্তু ধর্মীয় ফেসিবাদের উস্কানিদাতা হচ্ছে সে নিজে, তাই না? এবং আমরা কি দেখেছি, আপনি দেখেন না, সে যে হেফাজতকে কিভাবে রাস্তায় এনেছিল, এবং এখানে যে মব সংস্কৃতি যেটা তৈরি হয়েছিল, যারা মবের সঙ্গে জড়িত ছিল, এগুলো সব তার অনুসারী ছিল। তার অনুসারীরাই তো 32 নম্বর ভাঙার জন্য বলছে। এবং সে নিজেও তো 32 নম্বর ভাঙার একটা পক্ষের লোক। সে নিজেই তো তখন বলেছে শেখ হাসিনার যে বক্তৃতা, সেটার মাধ্যমে এগুলো হয়েছে। 32 নম্বর যারা ভাঙছে তাদেরকে সে দায়ী করে না। তো সার্বিকভাবে মিলিয়ে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সে এইভাবে যে এখন কথা বলতেছে, এবং যে এই সংস্কার কমিশনের বিরুদ্ধে কথা বলতেছে, উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে কথা বলছে, তার মানে বিরাট একটা নতুন কোনো গেম নিয়ে আসতেছে। এই গেম নিয়ে হয়তো আমি কথা বলবো, দীর্ঘায়িত হবে, এখানে আর বেশি কিছু বলতে চাই না। মানে নতুন কোনো গেম আসতে যাচ্ছে এরকম? হ্যাঁ, সে কোনো নতুন গেম খেলতে চাচ্ছে, যখন একটা ইলেকশন প্রক্রিয়ায় যাচ্ছে, হুম। এটাকে বানচাল করার জন্য সে আরেকটা নতুন নতুন গেম খেলতে চাচ্ছে। আচ্ছা। সেই জন্য সে সংস্কার কমিশনের বিরুদ্ধে বলছে, সে জুলাই সনদের বিরুদ্ধে বলছে, বর্তমান সরকারকে সে মাফিয়া টাফিয়া এই সমস্ত বলতেছে, মোল্লাদের বিরুদ্ধে বলতেছে। সে সহি হুজুর হয়ে গেছে এখন। যে এগুলার উৎপত্তি কারক, যে এগুলোর উস্কানিদাতা, সে নতুন চেহারা আবির্ভূত হতেছে, পীর সাহেব।
জি। আহ, আহ, শেষ করব আমার মোটামুটি এই বিষয়গুলো এখন আরো নতুন যদি আরো গেম থেকে থাকে হুম। সেটা নিয়ে হয়তো সামনে আরো কথা বলার সুযোগ হবে হ্যাঁ। যে গেমটা আসলে কেমন হচ্ছে। তবে আরেকটা জিনিস একটু মনে পড়লো যে ফরহাদ মাসার গুম কমিশনে তিনি অভিযোগ করবেন কিনা তার বিষয়টিতে তিনি বলছিলেন একটা ইন্টারভিউতে দেয়া বলছিলেন যে যদি আমি গুম হয়ে থাকি তার জন্য সরকারকেই উৎখাত করে দেওয়া হয়েছে, আমি আর কি চাইবো, আমি ভিকটিমের পলিটিক্স করি না। এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন, মানে যদি তিনি গুম হয়ে থাকেন তিনি গুম কমিশনে যাবার আচ্ছা, পক্ষপাতিত্ব না? আচ্ছা শারমিন, কাকতালীয় ভাবে আজকের এই দিনটা 8 বছর আগে বা 7 বছর আগে, সম্ভবত 8 বছর, যে সে গুম হয়েছিল, আপনি এমন একটা দিনে এই কোয়েশ্চেন করছিলেন হুম। যে তার এই তথাকথিত গুম কি ছিল। সকালবেলায় সে পালিয়ে গেল, আর বিকাল বেলায় সে রাতে আসলো বাসায়। আমি লিখেছিলাম তখন, এই লোক আর এখন দীর্ঘ একটা ঘুম দেবে এবং লুঙ্গি তার গলায় থাকবে, সে দীর্ঘ ঘুমে থাকবে, কোনো কথা বলবে না। 8 বছর ধরে সে কথা বলে না, আমার ওই কথা কিন্তু এখনো ফলতেছে। সে 8 বছর কোনো কথা বলে না, এখন বলে যে আমি গুম ভাই, আপনি যে গুম হয়েছিলেন, কি হয়েছিলেন, আপনার তো সচিত্র প্রতিবেদন জাতি দেখে ফেলেছে। আপনি গেছেন, আপনি একটা দোকানে ঢুকছেন, আপনার বান্ধবীকে টাকা পাঠাচ্ছেন, আবার এখানে আসলেন, ঘুমিয়ে গেলেন, আপনার ওই বান্ধবী কিভাবে জানি খুললো, তার বাচ্চা নিয়ে কথা বললো, তার প্রেম নিয়ে কথা বললো। যাই হোক, আমি সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত নোংরা বিষয়গুলো আর আনতে চাই না। এখন উনি তো ওইগুলোর কোনো জবাব দেন নাই। উনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছিল সেটারও কোনো জবাব দেন নাই। সো মানে আর কি বলবো, এগুলো বলার নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি তথাকথিত গুম সবাই দেখেছে, গুম অনেকে হয়েছে, গুম যেগুলো হয়েছে তারা আসতে পারে নাই। যারা গুম হয়েছে তারা বছরের পর বছর জেলখানায় ছিল, আয়নাঘরে ছিল, এগুলো এখন প্রমাণিত, এগুলো অসত্যের কিছু নাই। এখন আপনার গুমটা কেমন গুম সেটা সবাই দেখেছে। এটা এই সমস্ত হাস্যকর গুম নিয়ে উনি কার বিরুদ্ধে অভিযোগ করবেন, কার কাছে এখন অভিযোগ করবেন? উনার তো কোনো কিছু নাই। উনার ড্রামা করার এজন্যই তিনি ছিল, বলছেন উনি তিনি গুম ড্রামা কমিশনে করেছেন। যাবেন না। যাবেন না মানে কি, কি নিয়ে যাবেন উনি? উনি গেছেন, উনি কি করছেন সব তো সিসিটিভি ক্যামেরাতে উঠছে না, বিভিন্ন জায়গায় যে গেছেন। হুম। এখন তো বাংলাদেশে এটা একটা বড় একটা সুবিধা হয়েছে, সিসিটিভি সব জায়গায় আসছে। উনি কিভাবে গেছেন, কিভাবে আসতেছেন, সবই তো দেখছি আমরা। এবং গোয়েন্দারা তখন খুব ভালো উদ্যোগ নিয়েছিল উনার উনার ব্যাপারটাতে, আমি এটা অ্যাপ্রিসিয়েট করবো তৎকালীন গোয়েন্দাদের। যে হঠাৎ করে একটা লোক গায়েব হয়ে গেল, পিনাকিরা সবাই গিয়ে তার বাসায় গিয়ে উদ্বেগ প্রকাশ করছিল, কোথায় আছে এরা, হাউকাউ করছিল সারা দেশে। এবং আমাদের প্রগতিশীল সম্প্রদায়ের তরফ থেকেও একটা উঠলো যে এইভাবে ভিন্ন মতের লোকদের কণ্ঠরোধ করা যায় না। পরে দেখা গেল যে আসলে কার কে কণ্ঠরোধ করেছে, উনি নিজে পালিয়েছেন, তাই না? এটা তো এখনো প্রমাণ, উনি নিজেই প্রমাণ দিতে পারছেন না যে ওনাকে কেউ তুলে নিয়ে গেছে। উনি নিজে গেছেন, নিজে আসছেন, কোথাও তো দেখা যায় না যে ওনাকে কেউ তুলে নিয়ে যাচ্ছে, এবং উনি নিজেই বলেন নাই। তো তাহলে কিসের গুম এটা? বলেন যে উনি বলতে পারেন যে গুম নাটক, ওনার গুম নাটকের আজকে 8 বছর পূর্ণ হলো। যাক, এই 17 প্রশ্নটা সালে ছিল, ৮ বছর 18, 19, পূর্তিতেই 20, 21, 22, 23, 24, 25, রাইট। একদম পূর্ণ 8 বছর পূর্ণ হলো আজকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আনিস আলমগীর। আমি অবশ্যই এই বিষয়টি খেয়াল করি নাই যে আজকে আসলে তার 8 বছর পূর্তি হলো। আপনি এই বিষয়টি উল্লেখ করায় মনে হলো যে প্রশ্নটা খুবই আসলে সময় উপযোগী হয়ে গেল। অনেক ধন্যবাদ আনিস আলমগীর যুক্ত হবার জন্য, সময় দেবার জন্য। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য।